কে সঠিক উত্তর দিতে পারো। তো আমরা চলো প্রথম অংশটুকু আসো। আমাদের কি বলছে যে আমাদের কি দুটি কণা বলছে, আমরা দুটি কণার আমরা বুঝি যেহেতু মহাকাশীয় চ্যাপ্টার, একটা কণার ভর ধরো m1 আর একটা কণার ভর হচ্ছে কত m2, দুইটা কণার ভর বলছে। তো একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নাও যে ভরটা আছে আমরা এদের দূরত্বটা আমরা ধরে নিই, আমরা এই দুইটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে m বড় একটা বস্তু, আর এইখানে আমরা কি আছে আরেকটা m বরের বস্তু, তাহলে আমরা এটা হচ্ছে m1 বরের বস্তু আর এটা হচ্ছে কত m2 বরের বস্তু। এরা মধ্যবর্তী দূরত্ব কত d, এদের মধ্যকার আকর্ষণ বল, তাহলে আমরা ধরে নাও আমাদের এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল F, তাহলে আমরা F ইকুয়াল টু আমরা কি পড়ছি G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত d স্কয়ার, এটা আমরা ধরে নিই 1 নং সমীকরণ। পরবর্তী দেখো যখন আমাদের কি বলছে কণাটার ভর কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা কি m1 টাকে চিন্তা করতে পারি m1 এই m2, তাহলে কি আগের তার কত গুণ হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে না, তাহলে কত হবে 2m1, আমরা এটাকে ধরে নিতে পারি m1 ড্যাশ, এটা আমরা ধরে নিতে পারি m1 ড্যাশ। এবং দ্বিতীয়টার ভর, তাহলে দ্বিতীয় বস্তুর ভরটা কত, সেই ক্ষেত্রে কত m2 ড্যাশ ইকুয়াল কত আসবে দেখো আগেরটার কয় গুণ 3 গুণ না, তাহলে 3m1। এবং বলছে দেখো একই সাথে এদের মধ্যকার দূরত্ব কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা d ড্যাশটা কত পাইতেছি, d ড্যাশ পাইতেছি কত 2d, তাহলে এই ক্ষেত্রে আমাদের আকর্ষণ বলটা কত ধরে নাও আমাদের f ড্যাশ, আমরা f ড্যাশটা কত সেটা জানি না, আমাদের এই প্রশ্নে এইটুকুই আমাদের চাইছে। তো আমরা এইটুকু কিভাবে বের করব তাই না, তো আমরা এইখানে দেখো আমরা f সমান কি লিখতে পারি g ইনটু আমাদের কত m1 ড্যাশ ইনটু কত m2 ড্যাশ ডিভাইডেড বাই কত d ড্যাশ স্কয়ার, d ড্যাশ স্কয়ার। তাহলে দেখো তো সবগুলার মান যদি বসাও তাহলে আমরা g ইনটু তাহলে m1 এর মান কত, m1 এর মান দেখো তো 2m1, তাহলে আমরা লিখো 2m1 ইনটু m2 এর মান কত 3m1 ডিভাইডেড বাই কত d স্কয়ার কত 2 না 2d, তাহলে 2d1 হোল স্কয়ার। তাহলে দেখো যে সবগুলাকে যদি ধ্রুবকগুলা বের করে নাও তাহলে 6 নিচে কত আসবে 4, আর উপরে কত আসছে g ইনটু m1 m2 ডিভাইডেড বাই কত d স্কয়ার। তাহলে দেখো তো এইটা যদি কাটাকাটি করে এইটুকুর পরিবর্তে দেখো আমরা প্রথম ফটা লিখতে পারি, তাহলে আমরা একটু উপরে লিখে ফেললাম এটা হচ্ছে f ড্যাশ, তাহলে আমরা f ড্যাশ ইকুয়াল কত 6/4f, তাহলে এই 6/4 মানে কত, তাহলে 1/5f। তাহলে আমাদের দেখো তো যে বলটা কতটুকু পরিবর্তন হয়েছে এই কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কতটুকু পরিবর্তন হয়েছে যে পূর্বের 1.5 গুণ, তাহলে পূর্বের কত হয়েছে 1.5 গুণ না 1.5, তাহলে কি পূর্বের 1.5 গুণ। আচ্ছা কেউ যদি না বুঝে তাদেরকে আবার একটু বুঝাই দেই, তাহলে 4/2, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করো 3 ডিভাইড বাই কত 2, তাহলে যদি তুমি 3 কে 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবো 1.5। আমি সেম কাজটা একবারে করে ফেলছি। ওকে, তো যারা ক্লাস করলা তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত বলে ফেলো যে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু জানাও যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এন্ড আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো এই টাইপের কোশ্চেন গুলাই তোমাদের অ্যাডমিশনে আসবে, এবং কি এই কোশ্চেনটা তোমাদের কি আসছে ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে আসছে দেখো 15 এবং 16 সেশনে আসছে। সবাই একটু জানাও দেখি যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা আমি আমার এই ছবিটা একটু ছোট করে দেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো সবাই একটু রেসপন্স করো ভাইয়া, এন্ড আশা করি সবারই ভালো লাগবে ক্লাসটা যদি তোমরা রেসপন্স করো, আমারও ভালো লাগবে, পাশাপাশি তোমাদেরও কি হবে অনেকগুলো টপিক তোমরা জানতে পারবা। তো চলো আমরা আজকের যে ক্লাসটা, আজকের লেকচারটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ থেকে শুরু হবে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এই লেকচারে আমরা অভিকর্ষ ত্বরণ থেকে যেই টাইপের কোশ্চেনগুলো অ্যাডমিশনে আসে সেই কোশ্চেনগুলো দেখবো, এবং আমি প্রথমে বেসিক দেখাবো, বেসিক থেকে তোমাদের যেইগুলো নোট করতে বলবো এগুলো নোট করবা, পাশাপাশি মনে রাখবা, এবং আমি তোমাদেরকে যে কুইজগুলো দেবো সেই কুইজগুলোর আনসার করার চেষ্টা করবা। তো চলো আমাদের প্রথম অংশটুকু আসো, আমাদের অভিকর্ষ জিনিসটা কি। তো অভিকর্ষ জিনিস হচ্ছে ধরো আমাদের কাছে প্রথমত সংজ্ঞাটা আমরা জানবো, তো বেসিক যেহেতু যতটুকু জানা দরকার, দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, তাহলে আমরা একটু যদি পৃথিবী হয় এবং যে আকর্ষণ হয় তাকে আমরা কি বলবো অভিকর্ষ বলা হয়, এবং অন্য অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে আমরা কি বলি অভিকর্ষ বলি। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী, তাহলে এই যে পৃথিবীর
মাঝখানে এই এম্বর একটা বস্তু তারা কি করতেছে, আকর্ষণ করতেছে। এই আকর্ষণটাকে আমরা কি বলে থাকি, অভিকর্ষ বলে থাকি। এবং এইটা একটা বস্তু আছে, এটা আমরা একটা বস্তু। তো এই যে বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব বা এই টপিকে আজকের ক্লাসে আলোচনা করব। এটুকু মনে রাখো যে অভিকর্ষ জিনিসটা কি, এটা সবাই জানি। তারপরে আসো আমরা অভিকর্ষ ত্বরণ। দেখো অভিকর্ষ ত্বরণটা কি, দেখো তো এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা কি করবে, এম বড় একটা বস্তুকে কি করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে না? এম বড় বস্তুটা তাকে কি করতেছে, তার নিজের দিকে আকর্ষণ করতেছে। তাহলে দেখো যখন এই বস্তুটা নিজের দিকে আকর্ষণ করে, সেই একটা বল নিয়ে আকর্ষণ করবে। সে কতটুক বল নিয়ে আকর্ষণ করবে, এফ পরিমাণ বলে আকর্ষণ করতেছে, এফ বলে আকর্ষণ করে। তো সেটাই দেখবো আমরা অভিকর্ষ ত্বরণটাকে। তার মানে অভিকর্ষ ত্বরণটাকে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলে। আমরা বেগ বৃদ্ধির হারকে কি বলি, আমরা অভিকর্ষ ত্বরণ বলি। তাহলে দেখো আমরা বেগ বৃদ্ধির হার, আমরা ত্বরণ সমান কি পড়ছি, ত্বরণ এ ইকুয়াল আমরা কত পড়ছি, বি ডিভাইডেড বাই টি পড়ে আসছি। এটা আমরা সরলরেখা বা 9-10 এ পড়ে আসছি না, ত্বরণ সমান বি ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে দেখো যেহেতু বি ডিভাইডেড বাই টি এবং ত্বরণ পড়ছে, তাহলে এই বস্তুটা কি করতেছে, নিচের দিকে পড়তেছে। কোন প্রভাবে, এটা অভিকর্ষ বলের প্রভাবে। কার প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে। আমরা বল সমান, আমরা যখন নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি, বল ইকুয়াল টু আমরা কি পড়ছি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এটা কখন, সরলরৈখিক বলের জন্য। তাহলে দেখো এই যে বস্তুটা যে পড়তেছে, এটা ত্বরণ নিয়ে পড়তেছে, কিন্তু বস্তুটা কোন ত্বরণে পড়তেছে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষ যে ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণটাকে আমাদের প্রকাশ করা হয় জি দ্বারা। তাহলে দেখো যেহেতু জি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এফ সমান, এইটা কোন বল, এফ সমান না, তাহলে আমরা সেক্ষেত্রে এফ ইকুয়াল টু কত পাবো, এম জি, এম জি। এই বলে আমাদের বস্তুটা কি করতেছে, পৃথিবীর দিকে পড়তেছে। এইটুকু অবশ্যই মনে রাখে, এটা তোমরা সবাই জানো। তো আশা করি এইটুকু তোমাদের বেশি বোঝানোর প্রয়োজন নেই। তো আসো আমরা পরবর্তী অংশটুকু দেখব। দেখো অভিকর্ষ ত্বরণ, তাহলে এই যে বস্তুটা যে পড়তেছে, এদের মধ্যকার একটা আকর্ষণ বল আছে, এদের মধ্যকার একটা মহাকর্ষীয় বল আছে, তাই না? তো এদের মধ্যকার যে মহাকর্ষীয় বল, সেইটা আমাদের দেখা লাগবে। আচ্ছা যারা ক্লাসে আছে তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো দেখি, যারা ক্লাসে আছো। এখন আসো আমরা এই যে বস্তুটা আছে, এই বস্তুটার মধ্যে কি যে আকর্ষণ বলটা আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই অভিকর্ষ ত্বরণের সূত্রটা কেমন হয়। দেখো যখন বস্তুটা নিচের দিকে পড়তেছে, এদের মধ্যকার কি একটা আকর্ষণ বল হবে, সেই বলটা কত, সেই বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল এফ ইকুয়াল, আমরা দেখো এটা দূরত্বটা আমরা কল্পনা করে নেই, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এস, বা আমরা এটাকে একবার সম্পূর্ণরূপে কি প্রকাশ করতে পারি, ডি হিসাবে কল্পনা করতে পারি। তাহলে দেখো এই যে বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল, তাহলে জি ইন্টু এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত, দূরত্বটা কত ধরা হয়েছে, এই পৃথিবীর কেন্দ্র থেকে এটুকু দূরত্ব হচ্ছে কত, ডি, তাহলে ডি স্কোয়ার। এটা 1 নং সমীকরণ। এই দুইটা কি সমান না, যদি সমান হয় তাহলে আমরা শর্ত মতো আমরা সেই ক্ষেত্রে আমরা কি অভিকর্ষ ত্বরণের সূত্রটা বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে কি এম জি ইকুয়াল টু কত, জি ইন্টু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। তাহলে দেখো এই স্মল আর এই স্মল এম কাটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কি পাইতেছি, জি ইকুয়াল টু পাইতেছি জাস্ট জি এম ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। এখন দেখো ডি স্কোয়ার দ্বারা কতটুকু বোঝানো হয়েছে, আমরা ডি স্কোয়ার দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব, এই পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটুকুর কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা যদি এই বস্তুটাকে কি করি, সরাসরি পৃথিবীর কেন্দ্র থেকে, আমরা পৃথিবীর ব্যাসার্ধটা কত জানি, পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর পরিমাণ দূরত্ব নেই, তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কেমন হবে, দেখো সেই ক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জি ইকুয়াল টু কত, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখানে আসো কোন কোন টপিক লাগবে, দেখো জি, জিটাকে কি বলা হয়, আমরা এটা আগের চ্যাপ্টার আগের ক্লাসে দেখে আসছি যে নিউটনের হচ্ছে কি নিউটনের মহাকর্ষীয় সূত্রের মাঝখানে জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আর এমটা কি, এমটা হচ্ছে যে এই যে পৃথিবীটা আছে, এটাকে আমরা একটা পৃথিবী কল্পনা করছি, এই পৃথিবীর ভর। আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর জিটাকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ওকে, চলো আমরা এইটুকু একটু দেখি কি কি জিনিস আছে এখানে। আমাদের যে জিনিসটা আছে
জি হচ্ছে কি মহাকাশীয় ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা। পরে আসো, আমরা অভিকার্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? অভিকার্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে বেশি অভিকার্ষ ত্বরণ পাওয়া যায় কোথায়? ভূপৃষ্ঠে। সবচেয়ে বেশি অভিকার্ষ ত্বরণ পাওয়া যায় পৃথিবী কি বা ভূপৃষ্ঠে। দেখো, তারপরে আসো, আমাদের আর কোথায় কোথায় অভিকার্ষ ত্বরণের মান বেশি থাকে? দেখো, বিষুবী অঞ্চলে অভিকার্ষ ত্বরণের মান কম। এখন বিষুবী অঞ্চলে অভিকার্ষ ত্বরণের মান কম কেন? দেখো, এই যে একটা চিত্র দেখা যাচ্ছে না, এই একটা চিত্র, এটা আমাদের একটা পৃথিবী। এটাকে আমরা একটা পৃথিবী কল্পনা করি। আমরা পৃথিবী কেমন? গোলাকৃতির, গোলাকৃতির। দেখো গোলাকার, দেখো গোলাকার। তো পৃথিবী যেহেতু গোলাকার, আমরা এই অংশটুকু যে আছে এই পাশে, এটাকে আমরা মেরু হিসাবে কল্পনা করব, এটাকেও আমরা কি মেরু হিসাবে কল্পনা করব। আর এই যে রেখাটা যে আছে, এটা আমরা কি বিষুবী রেখা হিসাবে কল্পনা করি, বিষুবী রেখা। তাহলে দেখো, এই যে বিষুবী রেখাটা এই বরাবর এখান থেকে এইটুকুর ব্যাসার্ধটা কি অনেক বড় মনে হচ্ছে না? যেহেতু ব্যাসার্ধটা বড়, তো অভিকার্ষ ত্বরণের মানটা কি কার উপর নির্ভর করতেছে? দেখো তো, হচ্ছে কি জি প্রফেশনাল কত 1/, কত r²। অভিকার্ষ ত্বরণ কি ব্যাসার্ধর কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। অভিকার্ষ ত্বরণ হচ্ছে কি ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জন্য তাহলে দেখো, আমরা বিষুবী অঞ্চলে কি ব্যাসার্ধটা কি বেশি, ব্যাসার্ধ বেশি মানে কি অভিকার্ষ ত্বরণের মান কম। এই জন্য দেখো, আমরা কি অভিকার্ষ ত্বরণের মান কম কোথায়? বিষুবী অঞ্চলে। কিসের জন্য? ব্যাসার্ধ কি আছে বেশি পরিমাণ। তারপরে আসো, অভিকার্ষ ত্বরণ গেল। পরে আসো, মেরু অঞ্চলে অভিকার্ষ ত্বরণ কি থাকে? বেশি থাকে। কোথায় থাকে? মেরু অঞ্চলে অভিকার্ষ ত্বরণ কি থাকে? বেশি থাকে। কিসের জন্য বেশি থাকে? দেখো, এখানে আমাদের কি আছে? ব্যাসার্ধটা কি কম। কোথায় কম? মেরু অঞ্চলে। তারপরে দেখো, এখানে আমি সাইডে লিখে দিছি যে বিষুবী অঞ্চলে অভিকার্ষ ত্বরণের মান কত এবং মেরু অঞ্চলে অভিকার্ষ ত্বরণের মান কত। এই জিনিসগুলা মেডিকেলের জন্য লাগবে, এগুলো হচ্ছে মেডিকেলে দিয়ে দেয় সরাসরি। এই যে এখানে যেই টপিক গুলো আমি লিখে দিলাম, এগুলো তোমাদের জন্য অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিক গুলো থেকে তোমাদের সামনে এমসিকিউ আসবে। তো আশা করি সবাই এ পর্যন্ত মনে রাখতে পারবা যতটুকু বুঝাইলাম। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো দেখি। সবাই একটু দ্রুত জানাও দেখি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আমরা চলো পরবর্তী অংশটুকু যাব। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, অবশ্যই অবশ্যই মনে রাখবা, কারণ আমার সামনে দেখবো অনেকগুলো এমসিকিউ দেখবো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। পরে আসো, আমাদের এইখানে আরেকটা বিষয়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে, কোন উচ্চতায় গেলে আমাদের অভিকার্ষ ত্বরণটা কেমন হবে সেটা দেখো। ধরে নাও আমরা এটা একটা পৃথিবী, এই যে এটা একটা, এই যে একটা পৃথিবী, আমি এখানে বলে দিলাম যে এই অংশটুকু হচ্ছে আমাদের কি একটা পৃথিবী। এই পৃথিবীর এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটুকু একটা ব্যাসার্ধ আছে। ধরুন আমরা কেন্দ্র থেকে কি করছি, এই বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে গেছি। কেন্দ্র হতে এই বস্তুটাকে আমরা কোথায় নিয়ে গেছি? এই উচ্চতায়। এখান থেকে এই বস্তুটা কি কেন্দ্র থেকে এইটুকুর উচ্চতা কত? আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত আর। পৃথিবীর কেন্দ্র হতে এইটুকুর উচ্চতা হচ্ছে এইচ। দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আমরা এখানে কিভাবে আসছে সেটা আমরা দেখলাম না, যার সূত্রটুকু মনে রাখবা। দেখো, আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র কি পড়েছি? জি ইকুয়াল টু
জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার না? তাহলে দেখো এটা যদি আমরা এইচ পরিমাণ উচ্চতায় নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আর প্লাসের এইচ আসতেছে, সেই ক্ষেত্রে জি এইচ ইকুয়াল কত জি এম ডিভাইডেড বাই আর প্লাসের এইচ হোল স্কোয়ার। তো এই সূত্রটা বেশিরভাগ সময় ব্যবহার করা লাগে। আর যদি পরবর্তী সূত্রটা দেখো, পরবর্তী সূত্রটা কি? পরবর্তী সূত্র হচ্ছে কি এইচ উচ্চতায় অভিকাশ্য ত্বরণ এবং কি ভূপৃষ্ঠের অভিকাশ্য ত্বরণের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে কি আমাদের এইচ উচ্চতায় অভিকাশ্য ত্বরণ এবং কি ভূপৃষ্ঠে যেটা আছে দেখো, আমরা এই যে অভিকাশ্য ত্বরণ এই যে ভূপৃষ্ঠে যতটুকু আছে এর পৃষ্ঠে যে অভিকাশ্য ত্বরণটা আছে এর সাথে কি হবে এর সম্পর্ক নিয়ে একটা সূত্র। সেই সূত্রটা কি? সেই সূত্রটা জি এইচ ইকুয়াল কত আর স্কয়ার ডিভাইডেড বাই কত আর প্লাসের এইচ হোল স্কয়ার ইন্টু কত জি। এখানে জি হচ্ছে কি এইচ উচ্চতায় অভিকাশ্য ত্বরণ, আর তো আমরা জানি আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে কি এইচ উচ্চতায় কত উচ্চতাটুকু নিচ্ছি আমরা সেই উচ্চতা, আর জিটা হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠে অর্থাৎ কি পৃথিবীর আর উচ্চতায় বা আর ব্যাসার্ধে অভিকাশ্য ত্বরণের মান। আমরা এটা তো জানি আর উচ্চতা অর্থাৎ জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটুকু। তারপরে দেখো আমরা আরেকটা সূত্র আছে, এই সূত্রটা আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন ব্যাসার্ধ থেকে যখন কি করবে ধরো আমরা কি বলবো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই এত গুণ উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধ n গুণ উচ্চতায়, পরে 2 গুণ উচ্চতায়, 3 গুণ উচ্চতায়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা বেশিরভাগ সময় অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে জি এইচ ইকুয়াল কত 1 মাইনাস 2h ডিভাইডেড বাই কত আর ইন্টু কত জি। এই যে সূত্রটা আমাদের প্রয়োজন আছে, তো অবশ্যই এই সূত্রটা মনে রাখবা। তাহলে আমরা আরেকটা কিছু লিখে রাখি যে আমরা মহাকাশে, তো তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখে, মহাকাশে মহাকাশে অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষজ ত্বরণ কত? ত্বরণ কত? একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলা যে মহাকাশে অভিকর্ষ ত্বরণের মান কত। আর এই সূত্রটাই অবশ্যই অবশ্যই তুমি খাতায় নোট করে রাখো। সবাই একটু দ্রুত বলো যে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা কত? চলো আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী হচ্ছে আমাদের পৃথিবীর গভীরে। তাহলে আমরা একটু দেখো এই পাশে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে? ধরে নাও আমাদের এখানে বলে দিছি এই যেটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ, আমরা পৃথিবীর পৃষ্ঠ হতে আমরা কি করলাম ডি গভীরতা নিলাম, এখানে কেন্দ্র হতে পৃথিবীর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। তো আমরা পৃথিবীর কেন্দ্র হতে যদি আমরা ডি গভীরতায় নেই সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি হবে? দেখো আমরা এখানে লিখে রাখছি যে পৃথিবীর গভীর অর্থাৎ ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো জিডি, এটা সমান কত 1 মাইনাসের এইচ ডিভাইডেড বাই আর ইন্টু কত জি, এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তো এখানে একটা জিনিস চিন্তা করো, এই জি এর মানটা এই ব্যাসার্ধর কি সমানুপাতিক না? এই জি এর মান হচ্ছে কি ব্যাসার্ধর সমানুপাতিক। তাহলে আমরা কি এই এইচ এর মানটা অর্থাৎ আমাদের কি গভীরতা যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান কি হবে তত কমবে, অভিকর্ষ ত্বরণের মান কি হবে তত কমবে। কিসের জন্য কমবে? দেখো এখানে আমি একটু জিনিস মনে রাখো, যত গভীরে যাবে গভীরতা যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান কমবে। এটা অবশ্যই মনে রাখবে। কিসের জন্য?
কারণ আমরা ডি হচ্ছে কি এইচ এর সমানুপাতিক, ডি হচ্ছে কি গভীরতার সমানুপাতিক। এখানে ডি হবে, এটা সরি এটা এস না, এখানে ডি হবে, কারণ আমরা কি করছি ডি গভীরতায় নেওয়া হয়েছে। ওকে, তো পরে চিন্তা করো যে আমাদের কি পৃথিবীর কেন্দ্রে, আমাদের পৃথিবীর কেন্দ্রে আমরা কি অভিকর্ষ ত্বরণের মান কি হয় শূন্য হয়। এটা কিভাবে হইলো, জি ইকুয়াল টু কত জিরো। যখন আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব তখন জি এর মান কত শূন্য হয়। কিভাবে দেখো, এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসলাম, তাহলে আমরা ডি সমান কত, ডি সমান হচ্ছে আর। তাহলে দেখো তো, তাহলে আমরা জি ডি ইকুয়াল কত 1 মাইনাস এর আর ডিভাইডেড বাই কত আর ইন্টু কত জি। তাহলে দেখো আর আর কাটো 1, তাহলে 1 মাইনাস এর 1 ইন্টু কত জি। তাহলে 1 মাইনাস 1 সমান যদি 0 হয় আর ইন্টু জি, তাহলে আমরা সমান কত জি। তাহলে আমরা কত পাইলাম, জি ডি ইকুয়াল কত হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এই পর্যন্ত যতগুলো টপিক পড়াইলাম এইগুলা থেকে আমরা এখন যতগুলা বুট কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো দেখবো। আর তোমাদেরকে একাডেমির পড়ার মতো করে পড়াই দিলাম যাতে তোমাদের কি থাকে মনে থাকে। তো ক্লিয়ারলি বুঝছো আশা করি সবাই। তো আমরা চলো পরবর্তী থেকে শুরু করব। এই কোশ্চেনটা, এটা আমাদের কোথায় আসছে, এটা আমাদের আসছে, আচ্ছা এটা আমরা পরে করি। চলো এই কোশ্চেনটা দিয়ে তোমাদের শুরু করি। তো তোমাদেরকে খুব সহজ একটা কুইজ দিলাম, তো তোমরা এই কুইজটার একটু আনসার করে ফেলো। তাহলে কুইজ 1, সবাই একটু দ্রুত আনসার করো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত। এবং এই কোশ্চেনটা তোমরা যাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অনেকের আছে, অর্থাৎ কি যে যারা ঢাকার কাছে আসো সবাই চেষ্টা করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সেইখানে আসছে 22 এবং 23 সেশনে, এবং খুব সহজ একটা কোশ্চেন আমি এইমাত্র বুঝাই দিলাম। অসীম, তারপর হচ্ছে বি নাম্বার অপশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি নাম্বার অপশন জি 0 এবং ডি নাম্বার অপশন হচ্ছে কত 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে কোশ্চেনটার আনসার কি হবে। একটু দ্রুত বলো ভাইয়ারা। আমি মনে করি সবারই একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক ইচ্ছা। তো তোমাদের আমি মনে করি একটা পরীক্ষা নিচ্ছি, তো এই কোশ্চেনটা দ্রুত আনসার করে ফেলবা। তো যারা আছো সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। দেখো আমি এইমাত্র তোমাদেরকে এই কোশ্চেনটার ব্যাখ্যা দিয়েছি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত। যারা বেসিক টুকু দেখছো তারা অবশ্যই জানো, এবং মোটামুটি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি 25 ব্যাচ বলো, সবারই মোটামুটি এই চ্যাপ্টারটা পড়া হয়েছে। এন্ড এই টপিকটা অবশ্যই জানা উচিত যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত। একটু দ্রুত বলো, এন্ড আমরা আরো অনেকগুলো এমসিকিউ সলভ করবো। তো আচ্ছা চলো, তোমরা হচ্ছে আনসার করছো কেউ? যারা ভাইয়ারা ক্লাস করতেছো অবশ্যই একটু রেসপন্স করো, কারণ হচ্ছে তোমাদেরকে আমি এই জিনিসগুলোই পড়াচ্ছি। দেখো আমরা কি বললাম, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত শূন্য। তাহলে এখানে সহজ জিনিস একটা আনসার, তাহলে কি হবে আনসার হচ্ছে কোনটা সি নাম্বার। এইটুকু তো তোমরা আশা করি সবাই জানো। তারপরে আসো আমরা হচ্ছে এটা পরে সলভ করব। আচ্ছা এইটা আসো, আমি এই টপিকটা পড়াইতেছি যে কোথায় অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। জি এর মান, অর্থাৎ কি জি মানে কি অভিকর্ষ ত্বরণ না, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান সর্বাধিক কোথায়। এবং এই কোশ্চেনটা যাদের হচ্ছে কি সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, এই টাইপের কোশ্চেন, এবং মেডিকেলে আসে এই টাইপের কোশ্চেন গুলো। কোথায় জি এর মান সর্বাধিক, প্রথম হচ্ছে অপশন ক নাম্বার অপশন
মেরু অঞ্চলে, খ নাম্বার অপশন হচ্ছে কি বিষুবীয় অঞ্চলে, এবং গ নাম্বার অপশন হচ্ছে ভূকেন্দ্রে। ভূকেন্দ্রে মানে কি পৃথিবীর কেন্দ্রে, এবং হচ্ছে গ নাম্বার অপশন হচ্ছে পাহাড়ের চূড়ায়। এন্ড তোমাদেরকে এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার হচ্ছে কত, কুইজ কত 2। তাহলে কুইজ নাম্বার 2 একটু আনসারটা করে ফেলো, যে কুইজ নাম্বার 2 তে কি কোনটা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো। আর হ্যাঁ, যারা পেজের বাইরে ক্লাস করছে একটু রেসপন্স করে ভাই। দেখো কমেন্ট করলে আমারও ভালো লাগলো, তোমারও হইলো যে তুমি কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছো। হ্যাঁ, মিষ্টির সময় বলছো মেরু অঞ্চলে, হ্যাঁ। আর বাকি যারা আছো সবাই একটু জানাও যে কোথায় হবে আনসার। ওকে ওকে, দেখো তাহলে আমরা এটা কোথায় হবে, দেখো আমরা এটার আনসারটা হচ্ছে কি জি এর মান কোথায় সবচেয়ে বেশি, জি এর মান হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, মেরু অঞ্চলে। তাহলে সঠিক উত্তর কোনটা, ক নাম্বার। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবা, এই বিষুবীয় অঞ্চলে কি জি এর মান কি কম, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। তাহলে যদি আমরা ক্রম সাজাইতে বলে যে কোথায় অভিকাশ ত্বরণের মান বেশি, তাহলে আমরা ক্রমটা সাজাই দেখি। দেখো আমার ক নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি, এবং খ নাম্বার অপশনে তার থেকে বেশি। এবং যদি আমাদের কি পরবর্তী বলে এখন কোথায়, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের বেশি না পাহাড়ের চূড়ায়, অবশ্যই কি পাহাড়ের চূড়ায়, তখন আমাদের গ নাম্বার। তারপরে কি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে কম, তারপরে হচ্ছে এটা। তাহলে শর্ট এইভাবে যদি তোমাদের কি বলে যে কোথায় অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, অপশন গুলো যদি এরকম থাকতো যে মেরু অঞ্চল কমা বিষুবীয় অঞ্চল কমা ভূকেন্দ্র কমা পাহাড়ের উচ্চতা, তাহলে তখন তোমাদের কি অপশন গুলো এরকম করে সাজাইয়া দিতে পারতো, তখন সঠিক উত্তর কোনটা হইতো, অবশ্যই এরকম আকৃতির সাজানো থাকবে। এই টাইপের কোশ্চেন গুলো অ্যাডমিশনে আসে। তো আমরা চলো পরবর্তীতে আসো। এটা আমাদের কোথায় আসছে দেখো, পৃথিবীর বড় হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে কত আর, হলে পৃথিবীর পৃষ্ঠে জি ডিভাইডেড বাই জি এম এর অনুপাত কত, কি বলছে, জি ডিভাইডেড বাই কত, জি এর অনুপাত কত হবে। এবং এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত 21 এবং 22 সেশনে। যারা সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার আছো সবার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনটার আনসার থেকে, এবং এই কোশ্চেনটা তুমি যদি চিন্তা করো এবং বুট কোশ্চেনও আসে, এটা হচ্ছে আমাদের বুড়েও আসছে, যদি তুমি বুট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা কি পাবা, বুড়েও পাবা। তো অবশ্যই একটু দ্রুত আনসার করে ফেলো এই কোশ্চেনটার আনসার কি, এন্ড ভাইয়া একটু দ্রুত আনসার করো যে এই কোশ্চেনটার আনসারটা কি, একটু দ্রুত বলো। আর হ্যাঁ, সবাই একটু লাইক কমেন্ট করো, তাহলে সবার কাছে যাবে। সবাইকে বলবো একটু দ্রুত বলো, দেখি কে কে আনসার করছো। দেখো আচ্ছা চলো আমরা এই কোশ্চেনটার আনসারটা বের করে ফেলি। আমরা জি ইকুয়াল টু কি পড়ছি, জি ইকুয়াল টু পড়ছি জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার, না জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা কি বের করবো, কার মান, জি ডিভাইডেড বাই এম এর অনুপাত না, তাহলে এই জিটাকে এই পাশে ভাগ করে দাও, তাহলে জি ডিভাইডেড বাই জি ইকুয়াল কত এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। দেখো একদম সহজ একটা অনুপাত, অনুপাত মানে কি জি ডিভাইডেড বাই কত, জি ইকুয়াল কত এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। দেখো এই অপশনটা কোথায় দেওয়া আছে, আমার অপশনটা দেওয়া আছে দেখো আমাদের কি খ নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, আর বি নাম্বার অপশন যেটাকে বলে আমরা হচ্ছে বি নাম্বার অপশনে আনসারটা দেওয়া। তো সবাই বুঝছো, কমেন্ট করে জানো বুঝছো কিনা।
ওকে, দেখো এই যে কোশ্চেনটা আসছে একটু আগে, যেটা আমরা বুঝলাম যে এটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20 এবং 21 সেশন। একটু দ্রুত বলে ফেলো যে এই কোশ্চেনটার আনসার কি হবে। অবিকাশ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ গভীরতার লেখচিত্র কোনটি? অবিকাশ বনাম পৃথিবীর এইচ গভীরতায় লেখচিত্র সঠিক কোনটি? এবং কোশ্চেনটা কোথায় আসছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, এবং এই কোশ্চেনটা বুট কোশ্চেন অনেকগুলো আসছে, অনেকবার আসছে বুট কোশ্চেন, অর্থাৎ বুট পরীক্ষা। তো একটু দ্রুত বলো আনসারটা কি হবে। দেখো চলো আমরা অবিকাশ ত্বরণের কি এইচ গভীরতার ক্ষেত্রে কি সূত্র পড়ছি, তাহলে জি ডি সূত্র পড়ছিলাম কত, 1 মাইনাস এর কত ডি ডিভাইডেড বাই আর ইন্টু কত জি, এটা পড়ছিলাম। তো আমরা এখানে এই ডি এর মান জি এর সমানুপাতিক, এর মান যত বাড়বে এই জি এর মান কি তত কমবে। তো সেই ক্ষেত্রে আমরা গ্রাফটা কেমন আসতেছে, তাহলে আমরা ধরে নাও এই বরাবর হচ্ছে আমাদের কি এইচ, আর এই বরাবর হচ্ছে আমাদের জি। তাহলে এখান থেকে আমরা যাত্রা শুরু করলো, তাহলে এই ডি এর মান যত বাড়বে, তাহলে আমরা এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইখান থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে বস্তুটা। তাহলে যত গভীরে যাবে তখন এই কেন্দ্রে কি আমাদের জি ইকুয়াল টু কত, জিরো না? তাহলে আমাদের কি এইখান থেকে যত বাড়বে এই আর এর মান, অর্থাৎ কি পৃষ্ঠ থেকে এই এইচ এর মানটা বাড়বে, তাহলে এই জি এর মানটা কি তত কমতে থাকবে। তাহলে কমা মানে কি এইরকম আসবে গ্রাফটা, এরকম আকৃতি। কি রকম গ্রাফ? সমানুপাতিক গ্রাফ। এটা হচ্ছে এই আকৃতির। কখন? যখন কি বলবে পৃষ্ঠ হতে বলবে, যখন পৃষ্ঠ হতে বলবে। পৃষ্ঠ হতে বললে কি এখানে, এখন পৃষ্ঠ হতে হতে না বলে যদি বলতে কেন্দ্র হতে, কেন্দ্র হতে, তাহলে আমাদের কি চিত্রটা কেমন হইতো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি চিত্রটা আরেকটু ডিফারেন্ট হইতো না? হ্যাঁ, কিরকম হইতো এটা আসো দেখো, এটা হচ্ছে আমাদের এস, আর এই বরাবর হচ্ছে আমাদের জি। কি বলছে? কেন্দ্র হতে, কেন্দ্রে কি আমাদের অভিকাশ ত্বরণের মান কত, জিরো। কেন্দ্রে অভিকাশ ত্বরণের মান জিরো। তো কেন্দ্র যেহেতু বলছে এইচ এর মান যত বাড়বে, তাহলে এই ডি এর মান যত বাড়বে এইচ এটার মান কি হবে তত আমাদের কি হবে বাড়বে, তখন সমানুপাতিক। তাহলে এই আকৃতির এইভাবে যাবে, যখন কেন্দ্র হতে যাবে তখন কি এইচ এর গভীরতা বাড়তেছে, তখন আমাদের কি এইচ গভীরতা বাড়ে মানে কি এই পৃথিবীর কেন্দ্র হতে কি এই ডি এর মানটা কি তত কমা, তখন এই যে অবিকাশ ত্বরণের সূত্র হবে। তখনকার সূত্র হচ্ছে কোনটা, আনসার হইতো এটা। কিন্তু আমাদের পৃষ্ঠ হতে যেহেতু বলছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। ওকে, বুঝছো ভাইয়ারা? একটু যদি বুঝো অবশ্যই একটু জানাও যে তুমি বুঝতে পারছো। And যে চারজন আছো তোমরা চারজনই একটা করে বলো হ্যাঁ বুঝতে পারছি, একটু কষ্ট করে বুঝলে ডান লিখে দাও। হ্যাঁ, যে বলো ভাইয়া ডান বুঝতে পারছি ভাইয়া, বা ডান ভাইয়া একটা লেখা বলো, দ্রুত বলো। দেখো আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি, তোমরা যদি এইটুকু না করো তাহলে কি হয়?
ওকে, বুঝতে পারছো আশা করি। এখন আসো, এই কোশ্চেনটা জিএসটি ভর্তি পরীক্ষায় আসছে, দেখো 20 এবং 21 সেশনে কি বলছে। এ এবং বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে বলছে এম এবং কি 2m, ব্যাসার্ধ হচ্ছে কত আর এবং কি 2r হলে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটু ধরো প্রথম অংশটুকু, আমরা যে এ গ্রহটা আছে এটার অভিকর্ষ ত্বরণটা কত জি এ, এবং বি যে গ্রহটা আছে তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত জি বি। তাহলে আমরা এই ক্ষেত্রে বস্তুটার অভিকর্ষ ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি করছি, জি ইকুয়াল টু কত জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার না। তাহলে আমরা প্রথম যে গ্রহটা ছিল সেই গ্রহটা আমরা ধরে নেব এটা একটা গ্রহ, এই গ্রহটা কি ছিল এই গ্রহ ছিল, ওকে এক গ্রহটা ছিল। এই এ গ্রহর বরটা কত বলছে, এ গ্রহের বর হচ্ছে কত এম, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, এবং আরেকটা গ্রহ হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি বি গ্রহ, এই গ্রহটা হচ্ছে এত, এর বরটা কত আমাদের এম বা এর বর কত এম না 2m, তারপরে ব্যাসার্ধটা কত সেটা হচ্ছে কত 2r, আর এটার এই গ্রহের কি অভিকর্ষ ত্বরণটা কত জিবি আর এটারটা কত জি এ। তাহলে দেখো তো আমরা এইটার জন্য আমরা যে সূত্রটা লিখতে পারবো জি এ ইকুয়াল টু কত জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার, এবং এইটার জন্য আমরা যেটা লিখতে পারবো জিবি ইকুয়াল কত 2m, অর্থাৎ কি জি 2m ডিভাইডেড বাই কত 2r, উপরে কি হবে স্কয়ার। তার মানে কি এটা ধরো আমরা এটা ভাগ কত এটা যেহেতু অনুপাত বের করতে বলছে, তাই আমরা জি এ ডিভাইডেড বাই কত জিবি ইকুয়াল কত লিখতে পারবো, তাহলে আমরা জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে কত আসতেছে 2 জি এম ডিভাইডেড বাই আমাদের কত এই 2r এর উপর স্কয়ার, তার মানে কি 4 আর স্কয়ার, তাহলে এইটুকু এইটুকু কাটা, তাহলে আমরা পাইতেছি কত বলো তো, আমরা এইটুকু পাইতেছি কি হচ্ছে জি এ ডিভাইডেড বাই জি বি ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 1/2, 1/2, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখতে পারি এইটুকু পাইতেছে। আমরা এটাকে যদি একবার উল্টাই দিই, আমরা এই পাশে লিখলাম, হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারবো জি এ ডিভাইডেড বাই জিবি ইকুয়াল টু কত 2 ডিভাইডেড বাই কত 1, তাহলে আমরা কি জি এ ইস টু জিবি ইকুয়াল কত 2 ইস টু কত 1, তাহলে এর অনুপাতটা কত 2:1। এমএসটি সুমাইয়া বলছে 2:1, ওকে থ্যাংক ইউ। তো আশা করি ক্লিয়ার এবং এটার ব্যাখ্যা সহকারে ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা ক্লাসটা করলা বুঝছো কিনা একটু জানাও। ওকে, তো চলো পরবর্তীটা দেখি। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এই কোশ্চেনটা আসছে কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তোমাদের কাছে এই কোশ্চেনটা দেখো কোথায় আসছে 20 এবং 21 সেশনে আসছে। কি বলছে, মোট ভর অপরিবর্তিত রেখে, মোট ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ বর্তমানের 1/3 করলে, বর্তমানের 1/3 করলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে। কি বলছে পরিবর্তন হবে না, প্রথম অপশন। খ নাম্বার অপশন বলছে বর্তমান অভিকর্ষ ত্বরণের 1/3 হবে, এবং গ নাম্বার হচ্ছে বর্তমান অভিকর্ষ ত্বরণের 3 গুণ হবে, বর্তমান অভিকর্ষ ত্বরণের 9 গুণ হবে। তাহলে এই যে কয়টা অপশন দিছে, তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তর কোনটা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো যে এখান থেকে সঠিক উত্তরটা কোনটা।
দেখো আমরা কি পড়তেছি যে মোট বল অপরিবর্তিত রেখে, তাহলে আমরা কি ব্যাসার্ধটা কি করছি, আগের ধরো আমরা পৃথিবীর ব্যাসার্ধটা কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পরবর্তীতে কত হয়েছে, আগেরটার কত r/3, r/3। তাহলে সেই ক্ষেত্রে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত হবে সেটা আমরা একটু দেখি। আমরা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র কি পড়ছি, তাহলে Gm/r², না? এটা ধরুন আমাদের 1 নং। আমাদের পরবর্তী যেই অভিকর্ষ ত্বরণটা পাবো সেটা হচ্ছে G', বর তো একই, তাহলে আমাদের Gm, আর এর মান কত, আগেরটার 1/3, r/3, উপরে কি সূত্র কি স্কোয়ার, না? তাহলে এটা ধরো আমরা 2 নং। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা লিখতে পারি, তাহলে আমরা G'=Gm/, এটাকে স্কোয়ার করলে r² ইন্টু r² ডিভাইডেড বাই কত, 9, 3 উপর স্কোয়ার মানে কত, 9, না? হ্যাঁ, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এই 9টাকে উল্টাই দাও, তাহলে আমরা কত পাবো, 9 ইন্টু কত, Gm/r², r² এর পরিবর্তে কি আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা 9 ইন্টু কত, জি, তাহলে আমরা জি ড্যাশের মান কত পাইলাম, 9 ইন্টু জি। তাহলে আগেরটার কত, কয় গুণ, 9 গুণ। দেখছো কত সেকেন্ড লাগছে, মোটামুটি 30 সেকেন্ডের মতো সময় লাগছে। তুমি যদি জাস্ট একটু বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে কি একদম ইজি মনে হবে। ক্লিয়ার? তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে গ নাম্বার। তোমরা যারা আসো তোমরা কেউ কিন্তু রেসপন্স করো না, বা ক্লাসে রেসপন্স করলে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে না, তো অবশ্যই তুমি কিছু শিখতে পারবা। পড়ো। চলো আমরা এই কোশ্চেনটা দেখে ফেলছি, তারপর একটা আনসার করে ফেলি। যে এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের জন্য। কি বলছে দেখো, বিষুবী অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, বাড়বে, কমবে, একই থাকবে, নাকি 45 ডিগ্রি অক্ষাংশে সর্বোচ্চ হবে? আমরা এটা জানি যে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা 45 ডিগ্রি অক্ষাংশ হিসাবে কি করা হয়, ধরা হয়, পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশ। একটু দ্রুত বলো, কমেন্ট করে জানাও। হ্যাঁ দেখি দ্রুত বলো, দেখি কোথায় হবে, কেউ আনসার করতেছো না। দেখো আমরা কি পড়ছি, আমরা বিষুবী অঞ্চলে, আমরা কোথায় পড়ছি, বিষুবী অঞ্চলে কি থাকে, বিষুবী অঞ্চলে, অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কম, অভিকর্ষ ত্বরণ কম, তাই না? এখন বিষুবী মেরু অঞ্চলে বেশি, তাহলে আমরা যখন অবস্থানটা এরকম হয় তাহলে আমরা এটা হচ্ছে বিষুবী অঞ্চল। এখান থেকে যখন আমরা বস্তুটাকে নিয়ে কোথায় যাব, মেরু অঞ্চলের দিকে যাব, তখন আমাদের কি অক্ষাংশ থেকে কি ব্যাসার্ধটা কি পাবো, হ্রাস পাবো, না? তাহলে ব্যাসার্ধ যদি হ্রাস পায় তো অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে, বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে কি হইতেছে, অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পায়। তাহলে সঠিক উত্তর কোনটা, খ নাম্বার।
দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। এখনো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনো বাকি। আশা করি এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের পাবা। দেখো কি বলছে, যে বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধর কি এত গুণ। দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন এত নিউটন, তাহলে লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, কতটুকু ওজন হারাবে সেটা বের করতে হবে, তাই না? দেখি সবাই আনসার করো। চলো আমরা দেখি। ধরো আমরা পৃথিবীর ভর আমরা কি জানি, যেহেতু তোমরা আনসার করো না তাই আমি করি। দেখো পৃথিবীর ভর হচ্ছে কত, এম, এবং ব্যাসার্ধ কত আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে ধরে নেও চাঁদের ভরটা হচ্ছে কত, চাঁদের ভর হচ্ছে এম ড্যাশ, সেটা কত, পৃথিবী ব্যাসার্ধ ভরের কত 81 ভর, তাহলে 81 এম। এবং ব্যাসার্ধ কত আর ড্যাশ, কত হবে আগেরটার 4 গুণ 4। তাহলে দেখো আমরা পৃথিবীর অভিকাশের ত্বরণ সূত্র কি, সেখানে সূত্র পড়ছো জাস্ট জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। এখন আসো, তাহলে আমাদের কি এর ক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আমাদের জি ড্যাশ ইকুয়াল কত, জি ইন্টু 81 ইন্টু কত 4, সরি 81 ডিভাইডেড বাই হচ্ছে এম, আর নিচে কত আসবে 4, আর উপর কি হবে স্কয়ার। ওকে, এতটুকু পাইলা, তাহলে আমরা এখানে আসো, তো কত পাইতেছ 81 ইন্টু, তাহলে জি এম ডিভাইডেড বাই কত 16 ইন্টু আর স্কয়ার। এই আর স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারো, তাহলে আমরা জি ড্যাশ ইকুয়াল কত পাইতেছ, এটা সমান আমরা লিখতে পারতেছি কত হচ্ছে 81 ডিভাইডেড বাই 4 ইন্টু কত জি। এটা আমাদের অভিকর্ষ ত্বরণ, তাই না? এতটুকু আমরা পাইতেছি। তাহলে আমাদের এখন কতটুকু জানা লাগবে, তা আমরা পৃথিবীর যে পৃষ্ঠে যে লুকটা ছিল এর ওজন ছিল কত এত, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডব্লিউ সমান কত এম জি। তাহলে আমরা এম এর মানটা বের করে ফেলো, তাহলে এম এর মানটা কত, এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডব্লিউ বাই জি, তাই না? এইটুকু আমরা লিখতে পারি। তাহলে চলো আসো আমরা এখানে দেখি ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এম জি ড্যাশ। তাহলে দেখো তো এম এর মানটা কত পাইছো 81 ডিভাইডেড বাই কত 4 ইনটু, আমরা জি এর মানটা কত লিখতে পারো, জি এর মান ডব্লিউ বাই হচ্ছে কত ইনটু কত জি, তাই না? ইনটু এম, এম এর পরিবর্তে তো আমরা কি লিখলাম, সরি এম এর মান ডব্লিউ, তাহলে আমরা কি লিখতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, তাহলে আমরা ডব্লিউ ডিভাইড বাই কত লিখতে পারি, জাস্ট আমরা লিখতে পারবো জি, এই জি দিকে দাও। তাহলে আমরা এখানে কত পাইতেছ 81 ডিভাইডেড বাই 4 ইনটু এই ডব্লিউ মান কত দেখো যাচ্ছে 648, এটাকে কাটো, তাহলে দেখো 1, তাহলে কত 62, তাহলে 162, এটাকে গুণ করে দাও, 16 না, ও সরি এখানে হচ্ছে আমাদের 16 হবে, এটা আমি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে 16, এটা হচ্ছে 16।
এটা কত 16। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, আরে কাটিস না, এখানে হচ্ছে কত 684। এখানে যদি তুমি 4 দ্বারা কাটো তাহলে আমরা কত পাইতেছি 4। আর এখানে কত 162। এটাকে আবার 2 দ্বারা কাটো, যায় না। ও সরি, আমি এখানে মিস্টেক, সরি, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা চলো চলো, এটা পরবর্তী পেজে করবো। এখানে কত 81, 81 ডিভাইডেড বাই 4 ইন্টু কত 648, সরি এখানে 16। যদি তুমি 16 দ্বারা কাটো, 4 দ্বারা কাটো, তাহলে আমরা কি পাবা হচ্ছে 16 ইন্টু কত 2, আর এখানে কত আছে 4। 2 দ্বারা কাটো, কত পাইতেছ 81, আর এখানে কত 2। এখানে 2 দ্বারা কাটো তাহলে কত পাবা 81 না। আচ্ছা আমরা এটা 81 ইন্টু কত 81 ডিভাইডেড বাই কত 2, অনেক বড় একটা ক্যালকুলেশন। তাহলে আমরা একটু দেখি কত আসে। 81 কে ই করলে আমরা 81 ইন্টু কত আসবে 4.5, এত। তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে 81 ইন্টু কত, আমরা জাস্ট 40টা গুণ করতেছি। ওকে, তাহলে কত পাবো 0 বাদ, তাহলে 4, আমাদের 4টা 32, 32 এত। এখানে আনসার কি এত দেওয়া আছে? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা পরে সলভ করে দেবো, এখন মিলাইতে পারতেছি না। বা কোশ্চেনের এখানে হচ্ছে সবই তো ঠিক আছে নাকি মিস্টেক কোথাও? ওকে, চলো আমরা দেখি এই কোশ্চেনটা। দেখো, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা আমি আগের কোশ্চেনটার জন্য সরি, এটা মিলাইতে পারতেছিলাম না। এটা হচ্ছে বইয়ের মেথড, পাশাপাশি হচ্ছে কি অ্যাডমিশনও আসছে। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কত 18 এবং 19 সালে আসছে। চলো আমরা এটা দেখি। নিম্নের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? নিম্নের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র, এবং এটা কোথায় আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সেশনে আসছে। তো যারা আছো অবশ্যই একটু জানাও যে এখান থেকে সঠিক উত্তর কোনটা। দেখো, তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা একটু জানাও দেখি যারা আছো। এই 10 মিনিট আগে একটা কমেন্ট পাইছিলাম, পরে আর কমেন্ট নাই। দেখো, তাহলে আমার সঠিক উত্তরটা কি আসতেছে। আমরা অভিকাশ্য ত্বরণ বা আমরা পৃথিবীর ভর, আমরা সূত্র কি পড়ছি অভিকাশ্য ত্বরণের সাথে। তাহলে এখানে অভিকাশ্য ত্বরণের সাথে সম্পর্ক না, সেই সূত্রটা কি ছিল জিএম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার, এরকম ছিল। তাহলে আমরা এম এর মানটা লাগবে, তাহলে আমরা এম ইকুয়াল টু, দেখো এই পাশে গুণ করো, তাহলে জি আর স্কোয়ার, নিচে কত আসবে জাস্ট একটা জি চলে আসবে। এইটা যেখানে আছে সেটাই সঠিক উত্তর। তাহলে দেখো তো জি আর স্কোয়ার কোথায় আছে, দেখো তো এখানেও জি আর স্কোয়ার আছে, এটাও জি স্কোয়ার, আর এটা বাদ, তাহলে এটা ক্রস। এবং এটা তো আমাদের হবেই না, কারণ আমাদের কি স্মল জি হওয়া লাগবে।
তাহলে এই যে দুইটার মাঝখানে দেখা লাগবে নিচে কোনটা আছে, জি, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। তাহলে এইটার ক্ষেত্রে কি আছে, জি স্কোয়ার, তার মানে এইটুকু ভুল। তাহলে এটা ভুল। তাহলে আমার সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। বুঝতে পারছো? ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও আমাদের কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, অভিকাশের ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বলছে এই উচ্চতার উপর নির্ভরশীল করে, জি উচ্চতার উপর নির্ভরশীল করে। হ্যাঁ, হচ্ছে জি অক্ষাংশের উপর নির্ভরশীল নয়, এটা ভুল। এটা হচ্ছে কি আমাদের কি ভুল, অক্ষাংশের উপর কি করে নির্ভরশীল। তারপরে বলছে জি পৃথিবীর ঘূর্ণন গতির উপর নির্ভরশীল নয়, কিন্তু এটা সত্য নয়, এটাও কি সত্য, এটা ঘূর্ণনশীল উপর কি করে অভিকাশ ত্বরণের মান নির্ভর করে। তারপর হচ্ছে কি জি এর সার্বজনীন ধ্রুবক, জি হচ্ছে কি সার্বজনীন ধ্রুবক না, সার্বজনীন ধ্রুবক কোনটা, জি। তাহলে এটাও সত্য, এটাও কিন্তু সত্য নয়। কখন সত্য হইতো, যদি নয় না থাকতো তাহলে কিন্তু অক্ষাংশের উপর জি নির্ভর করে। তারপরে কি এই জি এর মান কি করে এইটার উপর নির্ভর করে, কার উপর, পৃথিবীর ঘূর্ণন অক্ষের উপর, আহ্নিক গতি, এই গতিগুলোর উপর কি করে জি নির্ভর করে। তাহলে জি তো উচ্চতার উপর কি করে নির্ভর করে। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। বুঝছো ভাইয়া? দেখো অ্যাডমিশনে তোমার বেশি কঠিন কিছু আসবে না, জাস্ট সহজগুলো আসবে, জাস্ট তোমার একটু চিন্তা করা লাগবে কোনগুলা হয়। তাহলে আমি একটু যদি লিখে দিই, তাহলে জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে জি নির্ভরশীলতা, জি এর নির্ভরশীলতা। তাহলে দেখো একটু লেখা নাও সবাই, যারা আছো না লিখলে অবশ্যই মনে রাখবা, কি উচ্চতার উপর, উচ্চতার উপর। তারপরে 2 নম্বর হচ্ছে কি অক্ষাংশের উপর, অক্ষাংশের উপর। তারপরে হচ্ছে 3 নম্বর অপশন হচ্ছে আমাদের কি জি পৃথিবীর ঘূর্ণনের উপর, পৃথিবীর ঘূর্ণনের উপর, উপর। 4 নম্বর হচ্ছে আমাদের কি সার্বজনীন ধ্রুবকের উপর, ধ্রুবকের উপর। তাহলে এই যে কয়টা জিনিস আছে, এই সবগুলোর উপর কি করবে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করবে। আরেকটা কিছুর উপর নির্ভর করবে, পৃথিবীর ব্যাসার্ধের উপর, পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধের উপর। এগুলো হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে এই কয়টা বিষয়ের উপর। অবশ্যই অবশ্যই মনে রাখবা, কারণ এগুলো তোমাদের কি অ্যাডমিশনে আসবে। বুঝছো ভাইয়া? যে 5 জন আছো সবাইকে বলবো একটা করে কমেন্ট করো, একটা করে কমেন্ট করো ভাইয়া, একটা কমেন্ট করো, যে ডান লেখা কমেন্ট করো, হ্যাঁ বুঝছি তুমি। তারপর এই কোশ্চেনটা আনসার করো। এটা আমরা আগে একবার দেখছি, সেটা কোথায় আসছিল, যেহেতু আসছিল কত 22 এবং 23 সেশনে মনে হয়। এই কোশ্চেনটা আসছে কোথায়, চট্টগ্রামে আসছে কত 13 এবং 14। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু নিলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ওজন কেমন হবে, ওজন মানে কত, ডব্লিউটা কত হবে সেটা আমাদের জানতে বলছে। ওকে, কি বলছে, শূন্য অসীম পৃথিবীর পৃষ্ঠে বস্তুটির ওজন সমান, পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ওজনের সমান। ওকে, দেখো এইটা হচ্ছে এই এই অপশনটা মানে অন্য একটা অপশন হবে। দেখো এই 3টা অপশনের মধ্যে বলো কোনটা সত্য। ওকে, একটু দ্রুত বলো।
ওকে, কেমিস্ট্রি সময় বলছো পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজন কত? ওজন হচ্ছে 0। আমরা পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। আমরা ওজন সমান কি জানি? ডব্লিউ ইকুয়াল টু এম। তাহলে আমরা দেখো তো, এম ইন্টু জি, জিরো, তার মানে কত? 0। তাহলে ওজন কত হবে? 0। ওকে, আর দেখো আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করলাম। আসো আমরা প্রথম কিছু এমসিকিউ সলভ রেখে আসছিলাম। দেখো তো আমরা কোনটা সলভ করি নাই। এই যে, ভূপৃষ্ঠ হতে আর বাই এইচ উচ্চতা এবং কি গভীরতা অভিকাশের ত্বরণের অনুপাত কত সেটা বের করতে হবে। দেখো এই কোশ্চেনটা জিএসটিতে আসছে কত সালে? দেখো 22 এবং 23 সেশনে আসছে। আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? প্রথমত দেখো আমরা আর উচ্চতা বা এইচ উচ্চতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সূত্র কি করছি? 1 মাইনাস আর 2h ডিভাইডেড বাই আর ইন্টু কত? ইন্টু হচ্ছে জি। এটা হচ্ছে আমাদের জি এইচ এবং জি ডি ইকুয়াল টু কত? 1 মাইনাসের এইচ ডিভাইডেড বাই আর ইন্টু কত? হচ্ছে জি। ওকে, তাহলে দেখো এই দুইটা সূত্র আমরা একই, তাহলে আমরা একটু ভাগ করে দিই। তাহলে আমরা চলো তো এরকম করে লিখি, জি এইচ ডিভাইডেড বাই জি ডি ইকুয়াল কত? 1 মাইনাসের 2h বাই আর ডিভাইডেড কত? 1 মাইনাসের এইচ ডিভাইডেড বাই আর। দেখো এইখানে আমরা একটা জি আছে, এটার সাথেও জি, এটার সাথেও জি, তাই না? এখন এই জি আর এই জি কাটা, তাহলে আমাদের কি থাকতেছে? এই পাশে দেখো জি ইজ ডিভাইডেড বাই কত? জি ডি। এই পাশে যদি আমি কমন নেই তাহলে আমরা কি পাবো? আর মাইনাসের কত? 2h ডিভাইডেড বাই আর ইনটু এখানে কত? আর মাইনাসের কত? h ডিভাইডেড বাই কত? আর। এই আর আর কাটা, তাহলে আমাদের কি পাই? জি এস ডিভাইডেড বাই কত? জি ডি, জি ডি। তাহলে দেখো আর এর মান তো আর মাইনাস এই এইচ, এইচ বলছে কত? আর বাই টু, টু ইন্টু আর বাই টু, নিচে কত? সেম, আর মাইনাসের কত? আর বাই টু। এই টু টু কাটা, উপরে কত আসতেছে? ও ও ও, আমাদের এইখানে উপরের অংশটুকু এই সূত্র অ্যাপ্লাই হবে না, সরি, উপরের অংশটুকুর জন্য আমরা অন্য সূত্র অ্যাপ্লাই করা হয়। দেখো আমরা তিনটা সূত্রের মাঝখানে, চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। কি? আমরা জি এইচ ইকুয়াল টু যে আর স্কোয়ার প্লাস কত? আর প্লাস এর এইচ হোল স্কোয়ার ইন্টু কত? জি। এই সূত্রটা পড়ে আসছি না? তো সেই ক্ষেত্রে অভিকাশের ত্বরণটা কেমন হয়? দেখো আর স্কোয়ার তো আর স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ এর মান কত? আর বাই টু, আর বাই টু হোল স্কোয়ার ইন্টু কত? জি। তাহলে দেখো তো আর স্কোয়ার এখানে কত? টু আর প্লাসের আর, আর ডিভাইডেড বাই কত? টু, উপরে কি হবে? হোল স্কোয়ার ইন্টু কত? জি। তাহলে দেখো কত পাইতেছি? আর স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে থ্রি আর ডিভাইডেড বাই টু, উপরে কি হবে? স্কোয়ার ইন্টু কত? জি। তাহলে আমরা একটু চিন্তা করো, স্কোয়ার স্কোয়ার করলে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? উপরে কি যাবে? টু চলে যাবে, তারপরে 4 9 আর স্কোয়ার, এই আর স্কোয়ার স্কোয়ার কাটা ইন্টু জি। তাহলে আমরা জি এইচ ইকুয়াল টু কত পাইতেছি? 4/9 ইন্টু কত? জি। এইটুকু আমরা পাইলাম। পরে আসো, এটা হচ্ছে আমাদের এই উচ্চতার জন্য, আমরা গভীরতার জন্য কি পাবো সেটাই পাশে লিখি। তাহলে আমরা জি ডি ইকুয়াল টু 1 মাইনাস এর এইচ এর মান কত? বা আর বাই টু ডিভাইড বাই কত? আর ইন্টু জি। তাহলে দেখো তো এই পাশের টুকু যে আমি টু কমন এর টু মাইনাস এর, তাহলে আমরা উপরে কি পাবো? হচ্ছে আর বাই টু। তাহলে দেখো আর ডিভাইডেড বাই কত আসতেছে? আমরা এটাকে যদি উল্টাই দিই তাহলে আমরা এখানে কি পাবো? আর ইন্টু কত? টু আর বাই টু ইন্টু কত? 1 বাই আর। তাহলে আর আর কাটা, আমরা এখানে কি থাকবে? জি। তাহলে আমরা এই পাশে কত থাকবে? টু ইন্টু, দেখো আমাদের এইটুকু হচ্ছে টু, এরকম আসবে। আর
কি আসবে আমাদের জিডি ইকুয়াল টু 1 - 1/2 ইন্টু কত, ইন্টু হচ্ছে জি, তার মানে কত 1/2 জি। তাহলে ভাগ করে দাও, তাহলে 1 নং ভাগ জি ইজ ডিভাইডেড বাই কত জিডি ইকুয়াল কত 4/9 ইন্টু জি, আর এখানে 1/2 ইন্টু জি। কাটাকাটি করো, তাহলে দেখবা কি আসে, আসবে কি হচ্ছে, এটাকে আমরা উপরে লিখি, আমরা জি ইজ ডিভাইডেড বাই জিডি ইকুয়াল কত 4/9 ইন্টু, এটাকে উল্টাই দাও, তাহলে 2/1, তাহলে উপরে আসতেছে কত 8 ডিভাইডেড বাই কত 9, তাহলে আমাদের অনুপাত কত আসবে, আর তার মানে জি এইচ অনুপাত হচ্ছে জিডি ইকুয়াল কত 8:9, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, বুঝছো? এটা হচ্ছে জিএসটিতে আসছে। তো চলো, এটা আমাদের জিএসটি 2022-23-এ। এইবার কি কারা যারা দিবে তারা হচ্ছে কি 23 কত 24 না নাকি 24-25, যে যে বেশি দাও হচ্ছে, আমি পাই নাই। পরে এটা ছিল আমাদের কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি এই কোশ্চেনের অপশন গুলো দিতে পারি নাই, তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, যাতে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তারপরে দেখি এই কোশ্চেনটা কি বলছে, দেখো এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22 এবং 23 সেশন আসছে। দেখো, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় তার কিন্তু ভর সমান থাকে, তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে সেটা আমাদের বের করা লাগে। তাহলে দেখো তো, আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা আমরা জানি আর, তাই না? ব্যাসার্ধ কত কমানো হয়েছে, 1% কমানো হয়েছে, আগের থেকে 1%, তাহলে আর মাইনাস 1% মানে কত 1/100 আর, তাহলে আমরা এখানে কত পাইতেছি 99 আর ডিভাইডেড বাই কত 100। ওকে, এটা কার মান, আর এর মান। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা জি ইকুয়াল টু কত পড়ছি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার না, তাহলে আমরা জি ড্যাশ ইকুয়াল কত পাবো, এই তো জি ড্যাশ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত, আর এর মান কত 99 ডিভাইডেড বাই 100, উপরে কি হবে স্কোয়ার, এখানে কি আর স্কোয়ার, তাহলে আমরা জি ইকুয়াল কত 100 ডিভাইডেড বাই হচ্ছে কত 99। ওকে, তাহলে 99 ইন্টু জি, এইটুকু যদি হয়, তাহলে আমার কত আগে জি ছিল, তাহলে আমরা জি মাইনাসের কত আসবে জি ড্যাশ, তাহলে দেখো তাহলে 1 - সরি, এখানে আমরা আচ্ছা এটা একটু দেখে নিই, দাঁড়াও। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটার আনসারটা কি হবে, দেখি তোমরা একটু বলো, আমি একটু করতেছি। দেখো তোমাদের রেসপন্স পাইলে সমাধান করে দেবে, নাহলে করবো না। সবাই ক্লাসে চুপচাপ বসে থাকো, কমেন্ট করো না।
দেখি একটু কমেন্ট করে জানাও, বেশ সমাধান করে দিব কিনা। আচ্ছা যাই হোক, তোমরা কেউ রেসপন্স করো না, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইলো।